স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে। দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। দেখছিলাম কমপ্লিট শাটডাউন থেকে সরে এলো চিকিৎসকরা, আর চলবে জরুরি সেবা। 24 ঘন্টার মধ্যে হামলার যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে উপদেষ্টা। ধাপে ধাপে কর্মসূচি স্থগিত করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে আমরা সান্ধ্যবাজারে জানাবো বিস্তারিত সবশেষ খবর। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চুক্তি আছে আমাদের, চাইলে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। উজ্জ্বল, আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। তবে পাসপোর্টের মেয়াদ শেষেও কিভাবে তিনি ভারতে থাকছেন সে বিষয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানেন না। এবং এর পাশাপাশি রেল খাত সহ ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়েও পর্যালোচনা করা হবে। এ নিয়েও সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গ। আমরা দেখছিলাম কমপ্লিট শাটডাউন থেকে চিকিৎসকরা সরে এসেছেন। তারা জানিয়েছেন জরুরি সব কার্যক্রম চলবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টারা। এরপর 24 ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে যারা হামলা করেছেন তাদের গ্রেফতারেও আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা। আর আন্দোলনকারী চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন দৃশ্যমান উন্নতির সাপেক্ষে তারা ধাপে ধাপে পরবর্তী কর্মসূচিগুলো স্থগিত করবে। বিস্তারিত আমরা সহকর্মী রকিবুর রাহাতের প্রতিবেদনে দেখব। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সব সেবা বন্ধ করে দেন। আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। এতে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে স্থবির হয়ে আছে সেবা। দূর দূরান্ত থেকে আসা রোগী এবং স্বজনেরা জরুরি সেবা বন্ধ থাকায় পড়েন দুর্বিপাকে। তারা আমাদের মানুষই মনে করে না, ওনারা মনে করেন আমরা গ্যাঞ্জাম করে দেশ স্বাধীন করে সবকিছু সমাধান হয়ে গেছে। আর ডাক্তাররা ভাবতেছে ওনারা আমাদেরকে গ্যাঞ্জাম করতেছে, বন্ধ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। না, কোনো কিছু ঠিক হবে না। যত সময় না রোগী সুস্থ হবে তত সময় কিছু ঠিক হবে না। 9 জন মানুষের ব্রেন অপারেশন করবে, রক্ত ঘনানো অপারেশন করবে, সারা একজনও নাই। ওটির ভিতরে ঢুকেছে কেউই নাই। সারাদিন চিকিৎসকদের কর্মবিরতি চলমান থাকার মধ্যেই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈঠকে বসেন আন্দোলনরত চিকিৎসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে। বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা জানান চিকিৎসকদের দাবি তারা বিবেচনা করবেন। দেশের বড় 8 হাসপাতালের সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে তবে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তারা। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে। জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। ঢাকা মেডিকেলের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়াও ঢামেকে হামলার ঘটনায় বিইউবিটির 1 শিক্ষক ও 3 শিক্ষার্থী সহ 40-50 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
এদিকে কর্মবিরতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই ঢাকা মেডিকেলে যাব সানি মৃধার কাছে। সানি, জানাবেন জরুরি সেবা বিভাগে সেবা দেওয়া শুরু হয়েছে কিনা, আর মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি জানেন যে সকাল থেকে যে ডাক্তারদের কর্মবিরতি সেটা কিন্তু সন্ধ্যা গড়িয়েছে, এখনও কিন্তু সঠিক কোনো সুরাহা মেলেনি। অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেলে এসেছিলেন এবং কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সাথে কথা বলেন। তাদের সাথে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক ছিলেন, তাদের সাথে ছিলেন ঢাকা মেডিকেলের পরিচালকও। তবে প্রথমত যখন স্বাস্থ্য উপদেষ্টা এসে সাংবাদিকদের সাথে কথা বলেন, তিনি আশ্বস্ত করেন যে এখন থেকে এমার্জেন্সি বিভাগ চালু করে দেওয়া হবে, সেই সাথে যে ভিতরগত যে চিকিৎসা সেবা সেটাও কিন্তু চালু হয়ে গেছে। তবে পরক্ষণেই যখন কর্মবিরতিতে থাকা যেসব চিকিৎসকরা ছিলেন তারা এসে কিন্তু অন্য কথা বলেন। অর্থাৎ তাদের দাবি না মানা পর্যন্ত তারা এক প্রকার এখনও তাদের যে দাবিগুলো ছিল সেই জায়গায় অবস্থান করছেন। তবে শর্ত সাপেক্ষে যদি এক ডাক্তারের সাথে একজন নিরাপত্তা রক্ষী আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়, তবেই শর্ত সাপেক্ষে এমার্জেন্সি বিভাগ চালু করা হবে। পাশাপাশি যেসব দুষ্কৃতিকারী বা হামলাকারীরা ডাক্তারদের উপর হামলা করেছে তাদেরকে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তাহলে আগামীকাল আবার 8টার পরে তারা আবার টোটাল শাটডাউনে চলে যাবে। তো অর্থাৎ আজকের দিন থেকে তারা এখন পর্যন্ত যে শাটডাউনের কথা হচ্ছে সেটা শর্ত সাপেক্ষে শিথিল করতে পারে, যদি কিনা তাদের যে ডাক্তার, তাদের যে প্রত্যেক ডাক্তার অনুযায়ী একজন যদি নিরাপত্তা রক্ষী তাদেরকে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে কেবল তারা শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ চালু করা হবে। তাদের আসলে দাবির মেইন জায়গাটা ছিল গতকাল যখন হামলা হচ্ছে একজন এমার্জেন্সি রোগীকে বহিরাগত এসে তাদের আর কি সামনে মেরে হত্যা নিশ্চিত করে চলে যাওয়াতেই তারা বেশি আতঙ্কিত হয়েছেন এবং সেই সাথে পুরো ঢাকা মেডিকেলে কিন্তু সেরকম একটা আতঙ্ক বিরাজমান করে। সাথে সাথে কিন্তু তারা কিন্তু এই সকাল থেকে সেই যে কর্মবিরতিতে এসেছে সেটা কিন্তু এখনও তারা পুরোপুরি উইথড্র করে না। অর্থাৎ তাদের দাবিতে আগামী 7 দিনের মধ্যে যদি না মানা হয় তাহলে কিন্তু এই যে তারা যে শাটডাউনে ছিল সেটা কিন্তু আবারও যেতে পারে। তো উজ্জ্বল, ঢাকা মেডিকেল থেকে কর্মবিরতি নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। এবার যেতে চাই ময়মনসিংহ ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন যেহেতু কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হয়েছে, হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম পুরোপুরি সচল হলো কিনা? উজ্জ্বল, আপনি জানেন যে গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার কারণে কিন্তু সকল সরকারি বেসরকারি যে হাসপাতালে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে ছিলেন। আমরা দুপুর 2টার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি, সেখানে কিন্তু আসলে ওয়ার্ডগুলোতে কর্তব্যরত ডাক্তার আমরা দেখতে পাইনি, তবে ইমার্জেন্সি সেবা কিন্তু আসলে সেখানে আমরা চালু দেখতে পেরেছি এবং পরীক্ষা নিরীক্ষাগুলো যে হচ্ছিল সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছিল এবং ওয়ার্ডগুলোতে নার্স যারা রয়েছেন তারা নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। এবং এর পরবর্তীতে আমরা যখন বেসরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসি সেখানে দেখতে পাই যে শত শত রোগীরা কিন্তু ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন, ডাক্তার ছিল না। এবং পরবর্তীতে আসলে একটু আগেই যেটা আপনি বলছিলেন যে কমপ্লিট যে কর্মবিরতি সেটি সেখান থেকে যখন প্রত্যাহার করা হয়েছে তারপরে কিন্তু আসলে ডাক্তার আসা শুরু করেছেন, রোগীরা কিন্তু আবার ডাক্তারের দেখাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষাগুলো যে রিপোর্টগুলো জমা পড়েছিল সেগুলো নিয়ে চিকিৎসকদের কাছে যাচ্ছেন। এবং যেটা রোগীরা বলছেন যে তারা আসলে সকাল থেকে অনেকেই ডাক্তার দেখিয়েছেন, রিপোর্টের ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন করবেন তার জন্য অপেক্ষা করছিলেন। এখন ডাক্তার আবার চেম্বারগুলোতে বসা শুরু করেছে, আমরা খোঁজ নিয়ে দেখতে পেরেছি। ময়মনসিংহে কিন্তু প্রায় 250 থেকে 300 ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল এগুলো কিন্তু রয়েছে। ময়মনসিংহে যে পরিমাণ রুগী থাকে সেই চাপ বেশি থাকার কারণে কিন্তু এই প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কিন্তু প্রাইভেটে ডাক্তার দেখাতে আসে সব বিভিন্ন জেলা উপজেলা থেকে। এবং হঠাৎ করে যখন এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয় তারপরেই কিন্তু রুগীরা কিছুটা দুর্ভোগে পড়ে। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে তারা চিকিৎসা সেবা প্রদানের জন্য একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ চান, তারা নিরাপত্তা চান এবং রোগীদের নিরাপত্তার পাশাপাশি তারা যেন চিকিৎসার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চান, এই দাবিটি কিন্তু বরাবরই চিকিৎসক যারা রয়েছেন তারা এটি জানিয়ে আসছেন। এবং এরপরে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে শত শত রোগী কিন্তু তারা চিকিৎসা সেবা নিয়ে এখন কিন্তু ফিরে আসতে পারছে। এবং আমরা দেখতে পেরেছি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কিন্তু ইমার্জেন্সি যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু চালু হচ্ছে। এবং ব্যবস্থাপনা যিনি পরিচালক রয়েছেন তার সাথেও আমার কথা হয়েছে, তিনি যেটা বলছেন যে যদি হাসপাতালে বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ইমার্জেন্সি কোনো রোগী থাকলে সেগুলো যথাযথভাবে যেন চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে তারা ডাক্তারদেরকে অনুরোধ করছেন। সব মিলিয়ে ময়মনসিংহের যে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সেটি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ খবর আমার কাছে। উজ্জ্বল।
কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন সানি মৃধা। এবারে অন্য প্রসঙ্গ। আইনগতভাবে প্রয়োজন পড়লে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকগুলো চুক্তিতে রূপান্তর করা হবে কিনা তা দেশের স্বার্থ বিবেচনা করে পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এভাবে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাবার ছবি নিয়ে আলোচনা হয়েছে দেশে বিদেশে। অন্তর্বর্তী সরকারের নানা সংস্কারের পদক্ষেপ হিসেবে যখন আগের আমলের সব ধরনের কূটনৈতিক পাসপোর্ট নিষিদ্ধ করা হয়েছে, তখন প্রশ্ন উঠেছে ঠিক এই মুহূর্তে প্রতিবেশী দেশটিতে কোন ক্যাটাগরিতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। পররাষ্ট্র দপ্তরে উপদেষ্টাকে এ নিয়ে জানতে চান সাংবাদিকরা। এটা বরং ভারতীয়দেরকে জিজ্ঞেস করুন কি হিসাবে পাসপোর্ট বাতিল হয়েছে। পাসপোর্ট বাতিল হলে তো উনি কিভাবে আসবেন? রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এটা আপনারা ভারতীয়দেরকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে। এরই মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে নজিরবিহীন ও অস্বাভাবিক বল প্রয়োগের ঘটনায় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে অনেকগুলো হত্যা মামলা। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা জানতে চান তাকে কি আর ফিরিয়ে আনা সম্ভব? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুসারে তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কেন সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগ্যাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কিভাবে হবে, স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। এখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে করা বিভিন্ন সমঝোতার ভবিষ্যৎ কি হবে তা দেশের স্বার্থ বিশ্লেষণ করে পুনর্বিবেচনা করা হবে। বর্তমান পরিস্থিতি বাংলাদেশে কাজ করা কিংবা অবস্থান করা ভারতীয় নাগরিকদের জন্য আতঙ্কের নয় বলে মন্তব্য করেন তিনি। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা একসময় বেরিয়ে আসতে পারবে, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, প্রথম বিদেশ সফর হিসাবে নিউ ইয়র্কে সংক্ষিপ্ত সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দেবেন। পাশাপাশি বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। আজহার লিমন, এখন, ঢাকা। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বরাতে এ নির্দেশনা দেওয়া হয়। ৫ বছর পর পর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা, তবে চাকরির সেই আচরণবিধি সেভাবে কেউ মানেন না। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোর সম্পদের হিসাব নেয়ার ব্যাপারে তেমন আগ্রহ নেই। এই অবস্থায় হিসাব দেওয়ার বিষয়টি অনেকটাই শুধু খাতা কলমে রয়ে গেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১ মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হলো। উজ্জ্বল বন্যার কারণে সীমিত পরিসরে সারা দেশে পালিত হলো বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে চন্দ্রিমা উদ্যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা এবং শ্রদ্ধা জানানোর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে বিএনপির প্রতিজ্ঞা। এর পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় বলেছেন, অতীতের মতন ভবিষ্যতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের পাশে থাকবে বিএনপি। আরও জানাচ্ছেন মাঝারিমন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। হাতে ব্যানার আর মুখে স্লোগান তাদের। নেতাকর্মীরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দমন নিপীড়ন ও নির্যাতন সহ্য করেও গণতন্ত্রের জন্য লড়াই থেকে সরে যাননি তারা। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন চাওয়া দেশে যাতে আর স্বৈরশাসকের জন্ম না হয়। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি তোলেন নেতাকর্মীরা। আগামীতে
এই সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে, শান্তিপূর্ণ ভোটে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আমরা যেন এই চলমান এইভাবে সবসময় প্রোগ্রাম করতে পারি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, ঢাকায় বেড়াতে আসছিলাম, সেই উপলক্ষে দেখতে আইছি। এদিন বেলা 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া করা হয় দল, দেশ, জনগণের মঙ্গল কামনায়। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির প্রতিজ্ঞা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার মাঝে মাঝে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় জানিয়েছেন, অতীতের মতন ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের সঙ্গে থাকবে বিএনপি। আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া দল বিএনপি জনগণের ভোটে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব নেবে বলে প্রত্যাশা সকল স্তরের নেতাকর্মীদের। এদিকে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। আয়োজনে চলমান বন্যায় ও ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হয়। দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াই বিএনপি চালিয়ে যাবে জানিয়ে দলটির মহাসচিব বলেন, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যা গণতন্ত্রের জন্য সম্ভাবনাময়। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাম করতে হবে, সময় লাগবে। দেশে নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবারও নতুন করে সংস্কার করতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন দিবে বলেও আশা বিএনপির মহাসচিবের। মাঝার ইমন, এখন ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 6 আসামিকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 4টি হত্যা মামলায় 2 দফা রিমান্ড শেষে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। একসময় যাদের হাতে ছিল পুরো দেশ পরিচালনার দায়িত্ব, তারাই এখন ক্ষমতার পালাবদলে হত্যাকাণ্ডের দায়ে আদালতের কাঠগড়ায়।
আইনজীবী ও জনতার জনরোষের কবল থেকে বাঁচতে রোববার সাত সকালে আদালতে তোলা হয় ৬ আসামিকে। বাড্ডা ও সূত্রাপুর থানার দুটো পৃথক হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহেলকেও তোলা হয় আদালতে। আদাবর থানার হত্যা মামলায় হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। 2 দফায় রিমান্ড শেষ হওয়া প্রত্যেককে রোববার নতুন করে গ্রেফতার দেখানো হয়। এরপর সকাল 6:30টায় আদালতে তুলে পুনরায় রিমান্ডের আবেদন করেন মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা। দুই পক্ষের শুনানি শেষে জুনাইদ আহমেদ পলককে 2 মামলায় 3 দিন করে 6 দিন ও বাকিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যেহেতু 4টি থানার মামলায় আলাদা আলাদা নিহতের ঘটনা এবং আলাদা আলাদা ঘটনাস্থল, সকলেই গুলিবিদ্ধ হয়ে স্পটেই মারা গিয়েছেন এবং এই মামলার যে মদতদাতা উস্কানিদাতা তাদের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য, গুলি চালানোর বিষয়ে তথ্য উপাত্ত পরিষ্কার হওয়ার জন্যই রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালত আলাদা আলাদাভাবে 4টি থানার মামলায় রিমান্ড চেয়েছিল। এই মামলায় আজকের জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2টি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। আইন ও আদালতের যে একটা প্রতি শ্রদ্ধা মানুষের, সেটা বেড়ে যাবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমরাও চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাক এবং যারা ঘটনার সাথে জড়িত না তারা যাতে কোনো ক্রমে এই মামলার আসামি না হয়। রিমান্ড মঞ্জুর শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবারও পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। বুঝতে পারছেন যে 15.5 বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। রাজনৈতিক দল থেকে শুরু করে জামায়াতের ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার শুনানি আগামী 21 অক্টোবর দিন ঠিক করেছেন চেম্বার আদালত। বিচারপতি আশফাকুল ইসলামের চেম্বার আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 21 অক্টোবর শুনানির জন্য নির্ধারণ করেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী। আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামের নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না। ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে। কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না। এটা ডেমোক্রেসির নিয়ম নয়। শান্তবাজার নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও কমেনি চাঁদাবাজি, হয়েছে শুধু হাত বদল। এমন অভিযোগ কারণ বাজারের ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের দাম কমাতে কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। বিস্তারিত জানাবেন মেহরিনা নে।
আওয়ামী সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল লাগামহীন। তবে পট পরিবর্তনের পরেও লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। শুরুর দিকে কিছুটা স্বস্তি থাকলেও চাঁদাবাজি এবং নৈরাজ্যের মাত্রা বেড়েছে আবারও। এমন বাস্তবতায় কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকারের এই বৈঠক। আওয়ামী শাসনামলের চাঁদাবাজি এখনো আছে, শুধু হাত বোতল হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। অনেকে আবার এড়িয়েও যান চাঁদাবাজির বিষয়ে। 5 আগস্টের আগে যা ছিল 5 আগস্টের পরে এর থেকে কোন কিছু থেকে নিস্তারিত উপায় নেই। এটা হলো বাস্তবতা এবং সেটা কিভাবে হাত ধরে হচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। মেয়ে থেকে মাল কিনলে ওনাদের সিস্টেম ব্যাংকে টাকা দিতে হবে, ওনাদেরকে চালান দিবে। 200 বস্তা মাল দিলাম শুকুর ট্রেডার্সের নামে, কত বেচলো কি বেচলো কিচ্ছু মেমো নাই। আসলে আমাদের কারণ কিসের মার্কেটে কোনো চাঁদাবাজি নাই, আমরা কিসের মার্কেটে, কিন্তু বাইরে রাস্তার যে অবস্থাটা সেটা আমাদের ফারুক ভাই বলছে, এটা আসলে সবাই জানে। মার্কেটে যদি এক গ্লাস পানিও বিক্রি করে তার পজিশন নিয়ে বিক্রি করতে হয়, পজিশন ছাড়া তার কোনো দোকান নেই, দোকান ভাড়া নিয়ে করতে হয়। এ সময় ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার অনুরোধ করে ক্যাব। পাশাপাশি সব বাধা কাটিয়ে ব্যবসায়ীদের সত্য বলার আহ্বান জানায়। সাথে মত দেয় এফবিসিসিআইও। নিজেরা কেনা বেচা করে, নিজেরাই পাইকারি সাজান, আবার নিজেরাই খুচরো নাকি। তো ভোক্তা হিসেবে আমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এখন একটা সময় এসে সত্য কথা বলা। আমরা সত্য কথা বললে এখানে আর আপনাকে কেউ দামাইতে আসবে না। অনেকের ধারণা ছিল 5 তারিখের পর এগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পর দ্রব্যমূল্যটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, কিন্তু আমরা সেরকম লক্ষ্য করলাম না। যদি আমরা দায়িত্ব নিয়ে যদি আমরা না বলি, যে কথার এতবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের কোথায় চাঁদাবাজি দেওয়া হয় কিনা, আমরা চুপ থাকি। এই চুপের কারণে, এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, কারণ এই কস্টিংটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ে। এ সময় নতুন করে চাঁদাবাজি হচ্ছে বলে ব্যবসায়ীদের সাথে সুর মেলান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। সাথে পরস্পরকে দোষারোপ করার বিষয়টিও আসে আলোচনায়। আর চাঁদাবাজি বন্ধে সরকারের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ব্যবসা স্মুথভাবে চলুক, ব্যবসায়ীদের সাথে কারো যেন সরাসরি কনফ্লিক্ট তৈরি না হয়, কারণ ব্যবসা টিকিয়ে রাখতে হবে। কিন্তু এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের রিফ্লেকশনটা আমরা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, বিশেষ করে লাইভ স্টকের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তিনি, তাকে আমি অনুরোধ করেছি। আমি আশা করব যে এই বিষয়টি যাদের দায়িত্ব তারা এটি অ্যাড্রেস করবেন। কারওয়ান বাজারে ফুটপাত ও মাছের বাজারও নতুন চাঁদাবাজরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়ে কঠোর ব্যবস্থার আশ্বাস দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। গতকালকে আমাদের 54টা টিম কাজ করেছে সারা বাংলাদেশে, আজকেও 50টা থেকে 54টা টিম কাজ করবে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ইসলামের সাথে সংশ্লিষ্ট 6টি ব্যাংক সহ 9টি বাণিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন বন্ধের জেরে বিপাকে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। শনিবার এসব ব্যাংকের সাথে চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি গ্রহণে নিষেধাজ্ঞা দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে ট্যারিফ ও সেবা বাবদ চার্জ পরিশোধ না হওয়ায় পণ্য খালাসে হচ্ছে বিলম্ব। আমদানি রপ্তানি কার্যক্রমে বাড়ছে খরচ ও ঝুঁকি। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। সাধারণত পে অর্ডার এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস এর মাধ্যমে অনলাইনে নিজস্ব ব্যাংক হিসেব থেকে শুল্ক কর পরিশোধ করেন আমদানিকারকরা। শিপিং বিল, পোর্ট ড্যামারেজ সহ বিভিন্ন চার্জ ও ট্যারিফ পরিশোধ করা হয় পে অর্ডারের মাধ্যমে। কিন্তু আর্থিক ঝুঁকিতে থাকায় এস আলমের 6 ব্যাংক সহ 9টি ব্যাংকের গ্রাহকরা সাম্প্রতিক সময়ে অনলাইনে শুল্ক কর পরিশোধে সমস্যায় পড়ছেন। এসব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরটিজিএসও করা যাচ্ছে না। 2 সপ্তাহ ধরে অনেক শিপিং এজেন্ট এসব ব্যাংকের পে অর্ডারও ফিরিয়ে দিচ্ছে। এই সংকট না কাটতেই এবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নিতে নির্দেশনা দিয়েছে। রুগ্ন হয়ে পড়া বেশ কিছু ব্যাংকের পে অর্ডার ফেরত আসায় ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে বন্দর। বিভিন্ন টেন্ডারের সময় অনেকে হয়তো পে অর্ডার দিয়ে দেয়, চেক দেয়, কিংবা চুক্তি করার সময় পারফরমেন্স গ্যারান্টি হিসেবে এরা ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। তো এগুলো যেন আমরা তাৎক্ষণিকভাবে এনকেশ করতে পারি, সেই বিষয়টা আমাদের সবসময় বিবেচনায় রাখতে হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক ব্যাংক সেই পে অর্ডারগুলো এনকেশ করতে পারছে না বা এগুলো বাউন্স করছে। সুতরাং এই জন্যই আমরা আমাদের সকল বিভাগীয় প্রধানকে আমরা বলেছি তাদের বিভিন্ন কার্যক্রমে তারা যেন এই পার্টিকুলার
9টা ব্যাংকের ব্যাংক পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি যেন আপাতত গ্রহণ থেকে বিরত থাকে। তবে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা ছাড়া এসব ব্যাংকের পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় দাবি করে সিএনএফ এজেন্টরা বলছেন, কোনো চেক বা পে অর্ডার বাউন্স হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসের সময়ক্ষেপণের কারণে বন্দরে কন্টেনার জট বাড়ছে। পাশাপাশি অতিরিক্ত পোর্ট ও শিপিং ড্যামারেজ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সঙ্গে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করে নতুন করে পে অর্ডার তৈরিতে বাড়ছে ঝুঁকি ও ব্যবসার খরচ। আমার হয়তো ওই 8 ব্যাংক 9 ব্যাংকের ব্যাংক ছাড়া আমার কাছে আর কোনো অ্যাকাউন্ট নেই। আমার কি হবে? আমি তাইলে কি করব? আপনি শিপিং এজেন্টদেরকে দেখেন, ওনারা তো বন্দরের আগেই বন্ধ করে দিছে। ওনাদেরকে তো আমি বলেছিলাম যে কারো একজনের একটা পে অর্ডার বাউন্স করছে এইরকম তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, অ্যাসোসিয়েশন টু অ্যাসোসিয়েশন। আমরা এরকম তথ্যও কিন্তু জানি না। আমি এই ব্যাংক থেকে টাকা নগদ তুলে অন্য জায়গায় গিয়ে পে অর্ডার করা, অথবা এই ব্যাংক থেকে ট্রান্সফার করে অন্য ব্যাংকে নিয়ে আবার এই পরিশোধ করা বা পে অর্ডারের মাধ্যমে নিয়ে আসা, সেজন্য সময় সাপেক্ষ, ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং আমার কাজ পিছিয়ে যাচ্ছে। যে 9টি ব্যাংকের চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি নিচ্ছে না বন্দর, সেগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা ও সম্মিলিত সিদ্ধান্ত চান বন্দর ব্যবহারকারীরা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সান্ধ্যবাজার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। কলকাতায় আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার 3 সপ্তাহ পরও দোষীদের গ্রেফতার করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নারীদের সুরক্ষা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরপর 2টি চিঠি দিয়েও চিকিৎসকদের কর্মস্থলে ফেরাতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। রাজার নীতি ভুল হয়েছে, তাই লড়াই সকলের। গেরুয়া লাল সবুজ নয় এই মিছিল মানুষের। শিক্ষক, চিকিৎসক, টালিগঞ্জের তারকা, এমনকি ছোট্ট শিশু। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজপথে জনসমুদ্র দেখল গোটা ভারতবাসী। উত্তর থেকে দক্ষিণ কলকাতা রোববার সকাল থেকে কয়েক দফায় মিছিল নিয়ে প্রধান সড়কগুলো দখল নেন সাধারণ শিক্ষার্থীরা। নাগরিক আন্দোলনের স্রোতে ভাসতে রাজপথে ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতাকর্মীরাও। তবে আন্দোলনরত চিকিৎসকদের সাথে কংগ্রেস নেতারা দেখা করে সংহতি প্রকাশ করতে চাইলেও তাতে সম্মত হননি বিক্ষোভকারীরা। 3-4 বছর ধরে আমাদের কলেজের ইউজি স্টুডেন্ট, হাউস স্টাফ, পিজিটি, ইন্টার্ন সবার উপরে একটা থ্রেট কালচার চলে আসছে। এদিন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করতে এসে শেষ পর্যন্ত দেখা না করেই ফিরে যেতে হয়েছে রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। অন্যদিকে তৃণমূল জনগণকে ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করার রাজনীতি করছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি নেতাদের। এই স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম, একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম। ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত, আমরা আপনাদের সঙ্গে আছি। বারবার ভুল বয়ান দেওয়া, লোককে বিভ্রান্ত করা, ভয় দেখানো, লোক দেখানো, পুলিশের কেস দেওয়া, নিয়ে আন্দোলন বন্ধ করা, সাধারণ মানুষ বিরোধী সবার। চলমান গণক্ষোভের রাজনীতিকরণ খুব একটা সহজ হচ্ছে না বিরোধী দলগুলোর জন্য। রাজনৈতিক দলের খোলস ছেড়ে জাতীয় পতাকা হাতে বিজেপির নবান্ন অভিযান, বাংলা বন্ধের ডাক রাজ্যকে অশান্ত করে তুললেও জনসমর্থন আদায়ে তেমন সুবিধা করতে পারেনি কোনো রাজনৈতিক দলই। এর আগে আরজি করের চিকিৎসকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজ করা হয় অসংখ্য ডাক্তারকে, যদিও এর জেরে বিপাকে পড়তে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই। এবার নারী চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় ক্ষমা চাইতে হয়েছে তৃণমূলের সংসদ সদস্য ও চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদারকেও। আন্দোলনের জেরে গেল 20 দিন ধরে বেহাল রাজ্যের স্বাস্থ্যসেবা। কলকাতার কুমারটুলিতে অস্থায়ী একটি মেডিকেল ক্যাম্প খুলেছেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত রোগী দেখার পাশাপাশি চলবে টেলিমেডিসিন সেবাও। এই আন্দোলনটাকে আমরা ব্যাপক অংশে জনসাধারণের মধ্যে নিয়ে যেতে চাই। তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি এই পরিষেবা দেওয়া মানুষকে টেলিমেডিসিন। ক্ষমতার পালাবদল নাকি দোষীদের শাস্তি, এক দফা এক দাবি নিয়ে যে আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলন মোড় নিচ্ছে নানা দিকে। কে কার বিরুদ্ধে রাজপথে নেমেছে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। যদিও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত করে নতুন আইন কার্যকর করতে যাচ্ছে কেন্দ্র সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। তীব্র বন্যায় থমকে গেছে রেল যোগাযোগ। ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। রেড অ্যালার্ট জারি আছে 2 রাজ্যের বড় অংশে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা আবহাওয়া বিভাগের। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। অগস্টে অতিবৃষ্টির ধারাবাহিকতা বজায় রেখে চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস ভারতে। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য, বিগত 50 বছর ধরে সেপ্টেম্বরের যা গড় বৃষ্টিপাত তার চেয়েও 9% বেশি বৃষ্টি হতে পারে চলতি সেপ্টেম্বরে। লা নিনা আবহাওয়া পরিস্থিতি যত এগিয়ে আসছে তত শীতল হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল। সেপ্টেম্বরের শেষ নাগাদ কার্যত পূর্ণরূপে লা নিনার আবির্ভাবের আগেই তাই বঙ্গোপসাগরে বাড়ছে লঘুচাপ ও ঘূর্ণিঝড়। এর প্রভাবে মাসব্যাপী দফায় দফায় বৃষ্টি দেখবে পুরো অঞ্চল, শনিবার জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সবচেয়ে বেশি বৃষ্টির ঝুঁকিতে দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও পাঞ্জাব। এরই মধ্যে বৃষ্টির তাণ্ডব দেখতে শুরু করেছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। টানা ভারী বৃষ্টির জেরে গুরুতর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভূমিধসে প্রাণ গেছে কয়েকজনের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার কাজ। তেলেঙ্গানার সব জেলায় জারি আছে সর্বোচ্চ 3 আবহাওয়া সতর্কতা, রেড, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। ত্রাণ কার্যক্রম বাবদ তাৎক্ষণিকভাবে 3 কোটি রুপির তহবিলে ছাড় দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বন্যার কারণে কয়েকটি অঞ্চলে রেল যোগাযোগ স্থগিত রয়েছে। বিঘ্নিত সড়ক যোগাযোগ, উপকূলীয় অঞ্চলে নেওয়া হয়েছে উচ্চ সতর্কতা। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে আরও 2-3 দিন অতিবৃষ্টির পাশাপাশি আগামী 2 দিনে 2 রাজ্যের বেশিরভাগ নদীতে পানি উদ্বেগজনক হারে বাড়বে। అమ్మాయి మేఘన అని ఒక అమ్మాయి లక్ష్మి అని చనిపోవడం జరిగింది. ఇంకా దాని కింద ఎవరు ఉన్నారా లేదా అనేది మనకు క్లారిటీ లేదు. బౌలర్స్ డ్యూ టు హెవీ రైన్స్ వల్ల తర్వాత అది అసలు ఎక్కడున్నారా ఏంటి అనేది తెలీదు. ఎలా వండుకుంటారు, ఎలా తింటారు ఏంటి అనేది అసలు ఎవరికి, అసలు ఇలా ఎందుకు వచ్చింది, ఎటు నుంచి నీళ్ళు వెళ్తలేదు, దాని గురించి మన ప్రభుత్వం వచ్చి దాన్ని చూసి మన కాలనీ వాళ్ళకి చేయవలసిందిగా। বন্যা চলতে থাকার মধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাটেও। এরই মধ্যে রাজ্যটিতে প্রাণহানি 30-এর ঘর ছাড়িয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 18,000-এর বেশি মানুষকে। ঘটেছে সড়ক ধসে পড়ার ঘটনাও। ফাটল দেখা দেয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ আছে আরও কিছু সড়ক। বন্যা কবলিত ত্রিপুরায় দুর্যোগ পরবর্তী জটিলতা বাড়ছে। এখনও আশ্রয় কেন্দ্রে 1.5 লাখের বেশি মানুষ। খাদ্য সংকট মোকাবিলায় দুর্গত বানভাসীদের সহযোগিতা করছে সরকার, প্রশাসন ও বেসরকারি স্বেচ্ছাসেবীরা। বন্ধ আছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্থগিত রাখা হয়েছে সব ধরনের পরীক্ষা। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের গরিব মানুষরা জলে এই বন্যায় এফেক্টেড হয়েছে, আমরা সেই সকল পরিবারদেরকে তাদেরকে যাতে তারা 1 সপ্তাহ তারা খেতে পারে তাদেরকে আমরা রেশন এবং বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী দিয়েছি। গেল মাসে 287 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে ভারত, যা অগাস্টের গড় বৃষ্টিপাতের তুলনায় 16% বেশি এবং 2001 সালের পর 5ম সর্বোচ্চ। কিন্তু এত বৃষ্টি সত্ত্বেও কমেনি গরম। একই মাসে 1901 সালের পর 4র্থ সর্বোচ্চ গড় তাপমাত্রা দেখেছে ভারতবাসী। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ছিল শান্তবাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।